ওয়ান্স আপন এ রিডিং উইথ আলী তারেকের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাস থেকে আরেকটা ছোট্ট বিরতি নেব। এই পর্বে আমি আমার একটি ছোট্ট গল্প পড়তে চাই। গল্পটির নাম হচ্ছে ইউ-টার্ন। তো বাংলায় পড়ছি। এই গল্পটি অরিজিনালি আমি ইংরেজিতে লিখেছিলাম ২০১১ সালের জুলাই মাসে। তো পরবর্তীতে ২০২১ সাল, হ্যাঁ, হ্যাঁ, ২১ সালের শেষের দিকে এটি বাংলায় অনুবাদ করি এবং ২২ সালের ফেব্রুয়ারি মাসে বইমেলাতে আমার সন্তান ও সংকেতের উপকথা যে বইয়ের সংকলন, গল্পের সংকলন, ছোট গল্পের, তাতে এটি এই গল্পটি আসে, ইউটার্ন। তো গল্পটি খুবই ছোট্ট গল্প। তো ছোট বলে এই গল্পের পেছনে যে গল্পটি, মানে গল্প লেখার পেছনে যে গল্পটি, সেটা ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। সব গল্পের পেছনেই তো কিছু গল্প থাকে। তো এটা যেহেতু খুব ছোট এবং একটু মজার আছে, সেইজন্য গল্পটা ভাবছি শেয়ার করে নিই। তো যেমন বলছিলাম, লিখেছিলাম ২০১১ জুলাই মাসে। তখন আমি আমার ইংরেজি উপন্যাস 'একো অফ দ্য সাইলেন্স' এর উপরে কাজ করে যাচ্ছি। তো প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে বার্নস অ্যান্ড নোবেল বলে একটা বইয়ের দোকান আছে, চেইন আছে এই দেশে। সেখানে যেয়ে আমি, আমার একটা ক্রিটিক গ্রুপ চলতো। কোনো এক বৃহস্পতিবার আমি ক্রিটিক গ্রুপে যেতাম, আরেক বৃহস্পতিবার আমি এক অফ দ্য সাইলেন্স উপরে কাজ করতাম ৪-৫ ঘন্টা ওখানে বসে। তো ৪-৫ ঘন্টা কাজ করার মাঝখানে, মাঝখানে একটু বিরতি নিয়ে হেঁটে আসতাম। কখনো হয়তো কিছু বই হাতড়ে দেখতাম। আর এই দোকানগুলোতে কিছু ছোট, ছোট টেবিল থাকে। নানা ধরনের একটু বিশেষ ধরনের বই, হয়তো নতুন কিছু এসেছে, নতুন কোনো জনরার বই, অথবা স্বল্প মূল্যে দিচ্ছে। এরকম নানা ধরনের টেবিল থাকতো। তো ওরকম একটা টেবিলের সামনে এসে বসে আমি দাঁড়িয়ে আমি এক একটা বই পাতা উল্টাচ্ছিলাম। হঠাৎ করে যেটা হয়, চোখের কোণে কিছু একটা এসেছে, কেউ একজন এদিকে আসছে। তো আম স্বয়ংক্রিয়ভাবে আমার মাথা ওদিকে চলে গেছে। চলে যেয়ে আবার যখন আমি ফিরে এসেছি, তখন মনে হলো যে সেই দিক থেকে সৌম্য দর্শন একজন নারী এগিয়ে আসছে এবং আমার মাথা আবারও দ্বিতীয়বারের মতো ঘুরে গেল তাকে দেখার জন্য। তো সেটাও দেখা হলো। দেখে যখন ফিরে আসতে, আসতে মনে হলো যে এই মহিলার চেহারায় একটা প্রশস্তি, একটা একটা সলজ্জ প্রশস্তি যেন দেখেছি বলে মনে হলো যে একজন পুরুষ তার দিকে দ্বিতীয়বার তাকিয়েছে। এটা হচ্ছে আমার মাথায় এলো। তো বইটার যে বইটা আমি পড়ছিলাম ওদিকে তাকিয়ে ভাবনা এলো যে আচ্ছা, এটা নিয়ে একটা গল্প লিখে ফেললে কেমন হয়? তো তাই সিদ্ধান্ত হলো গল্পটা লিখে ফেলবো। আমি ল্যাপটপ যেখানে যেখানে ছিল আমার, সেদিকে যেতে, যেতে ভাবছিলাম যে কার দৃষ্টিভঙ্গিতে লিখবো? এটা কি পুরুষের দৃষ্টিভঙ্গিতে নাকি নারীর দৃষ্টিভঙ্গিতে? তো আমি সিদ্ধান্ত নিলাম এটা নারীর দৃষ্টিভঙ্গি থেকে লেখা হবে গল্পটা। তারপর যেয়ে ল্যাপটপে বসে আম ০.৫ ঘন্টার মতো গল্পটা লিখে ফেললাম। তো সেই হচ্ছে ইউটার্ন। তো ওটা তো ইংরেজিতে লিখেছিলাম। আমি পড়ছি বাংলায়। আর আরেকটা ব্যাপার, আ এই গল্পটির ইংরেজি যে সংস্করণ, সেটা যদি আপনারা শুনতে আগ্রহ প্রকাশ করেন, আমার মন্তব্যে জানাবেন আপনারা। সেক্ষেত্রে সামনে কোনো একটা পর্বে হয়তো আমরা এই গল্পটা নিয়ে আসবো ইংরেজি ভার্শনে। আম আমার মেয়ে আকাশলীনা সম্ভবত পড়বে ইউটার্ন। তো আমরা শুরু করছি। ইউটার্ন। লোকটা কি আমার দিকে চোখ দিচ্ছে? ওই যে ডিসকাউন্ট বইয়ের টেবিলটার পাশে দাঁড়িয়ে চুল কমে আসা একজন তরুণ একটা পেপারব্যাক বইয়ের পাতা উল্টাচ্ছে। না, তরুণ বলাটা মনে হয় ঠিক হলো না। ভালো করে দেখলে লোকটার বয়স একদম কম হবে না। তরুণ বলাটা ভুল হলো। তবে লোকটার চোখে বেশ একটা সতেজ ভাব আছে। হঠাৎ করে তাকালে লোকটার যতটা বয়স তার চেয়ে কম বলে মনে হয়। না হলে লোকটার হালকা হয়ে আসা চুল, মোটামুটি মাঝারি আকারের ভুঁড়ির উপর ফুলে থাকা টি-শার্ট, চোয়ালের দুই পাশে বাড়ন্ত মেদের লক্ষণ, আর দাঁড়ানোর ভঙ্গিতে বয়সজনিত নানা রকম উপসর্গের মোটামুটি স্পষ্ট ইঙ্গিত লোকটার বয়স সম্পর্কে কি ধারণা দেবে? অন্তত ৪০ তো হবেই। ভদ্রভাবে বললে হয়তো বলা যায় উত্তাল ৪০। আমিও যে এখন খুব আমার বসন্তের মধ্যাহ্নে আছি সেটাও নয়। কাছে না মানে হ্যাঁ, ধারে কাছেও নয়। একটা জিনিস যদি মানতেই হবে, আমার কাঁচা বয়সের কিছু আকর্ষণ এখনো আমার মধ্যে অবশিষ্ট রয়ে গেছে। কিন্তু ইদানিং আয়নাতে আমি নিজের যা চেহারা দেখি আর অন্যরা আমার চেহারায় যা দেখে, তার ভেতর ভারসাম্য বজায় রাখা একটু কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কিংবা আমার স্বামী ব্র্যান্ড যেমন বলে, তোমার যৌবনকালের খেয়ে দেওয়ার কাজ নেই, তোমার তরুণ বয়সের উচ্ছিষ্ট সৌন্দর্য তোমার এখনকার বয়সের জন্য রেখে দিতে গেছে। সত্যি বলতে কি, এই বয়সে এসে
সৌন্দর্যের চেয়ে নিজেকে প্রজ্ঞার পরিচয়ে পরিচিত করাটা আমার পক্ষে সহজ। আমার যা আকর্ষণ তা আমার নিজেরই, আমার বর্তমান সময়ের। আমার নিজের যৌবনকালের কাছে আমার এ বয়সের কোনো ধার দেনা নেই। তবে সেটা ব্রেন্টের কথা। কে জানে, হয়তো আমার প্রথম যৌবনে ওর কোনো উপস্থিতি ছিল না বলে সে সময়ের যে আমি, তার সঙ্গে আমার এই বয়সের আমির মধ্যে একটা শত্রুতা বাঁধানোর চেষ্টা। যাই হোক, ঠিক করে বলতে গেলে ওই নাতি স্বল্প বয়স্ক লোকটা কি তার চেয়ে আরেকটু বয়স্ক এই আমার দিকে চোখ দিচ্ছে? আচ্ছা, ডিসকাউন্ট পেপার ব্যাগের পাতা উল্টানো থেকে চোখটা সরিয়ে আরেকটা মানুষের দিকে কতক্ষণ আর চোখে তাকালে তাকে চোখ দেয়া বলা যায়? হুম, ঠিক ডিসকাউন্টেবল নয়, নোটেবল পেপার ব্যাগস। টেবিলের উপরে রাখা স্টিলের ফ্রেমটায় সাইনবোর্ডটা তাই বলছে। লোকটা যে ঠিক পাতা উল্টাচ্ছে তাও নয়। ওর বাঁ হাতের বুড়ো আঙুলটা জিন্সের পকেটে ঢুকে ঝুলছে, আর ডান হাত বইটার উপর চাপ দিয়ে রাখা যাতে বইটা বন্ধ হয়ে না যায়। আমি এবার একটু মাপার চেষ্টা করি ঠিক কতক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে লোকটা তার দৃষ্টি সরালো। কারণ আমার জানা দরকার, আমাকে কি লোকটা শুধু চোখে পড়ে গিয়েছিল, নাকি আমাকে দেখার জন্যই তাকিয়েছিল। চোখ ঠাড়া আর চোখে পড়ে যাওয়ার মধ্যে পার্থক্যটা বোঝা খুব কঠিন কোনো ব্যাপার নয়। আমার দিকে যে তাকালো, তারপর লোকটার হাব ভাবে কোনো পার্থক্য হলো কিনা, হলে কি পার্থক্য হলো, তাতেই তো অনেক কিছু বোঝা যায়। যেমন, আমি স্পষ্ট বুঝতে পারছি আমার দিকের থেকে চোখ ফেরানোর পর লোকটার মনোযোগ ঠিক বইটায় ফিরে যায়নি। চোখ দুটো একটু যেন বইটার আশেপাশে ঘোরাঘুরি করছে। তাছাড়া লোকটার দাঁড়ানোর ভঙ্গিতে তটস্থ একটা ভাব চলে এসেছে, একটু শক্ত হয়ে দাঁড়ানো। একটু আগেও নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে টি শার্টের ঝুলটা তার ভুঁড়ির উপর থেকে যেভাবে একটু একটু দুল ছিল, সেই দোলাও এখন থেমে গেছে। আচ্ছা, লোকটা কি এদিকে আবার তাকানোর পায়তারা করছে? এই মুহূর্তে আমার কিন্তু সেরকমই মনে হচ্ছে। মাথাটা এদিকেই ফেরানো শুরু করেছে। আচ্ছা, আমার পোশাক আশাকের কি অবস্থা? যতদূর মনে করতে পারছি, লম্বাটে একটা সাদা হাফ হাতা ব্লাউজ, আর নিচে হাঁটু ঢাকা কালো স্কার্টটা তো পায়ে। লোকটা অনেকটাই মাথা ঘুরিয়ে ফেলেছে। তার চোখ এদিকে পৌঁছানোর আগে আমার পায়ে কোন জুতাটা পরেছি মনে করার মতো যথেষ্ট সময় হাতে নেই। স্যান্ডেল জাতীয় কিছু একটা হবে নিশ্চয়ই। সত্যি কথা বলতে কি, বেশ একটু সাদামাটা পোশাক। ওই 96 ব্র্যান্ডের এই সাদা টপটার কিন্তু বেশ ভালোই দাম পড়েছিল। যেটুকু সময় লোকটা আমাকে দেখার সুযোগ পাবে, এই জামার ব্র্যান্ডটা কি আর তার দামটা কত সেটা তার বুঝে ফেলার কোনোই কারণ নেই। কি একটা বিরক্তিকর ব্যাপার। কিংবা কে জানে, হয়তো বুঝতে পারবে। মানে, যদি না সত্যি সত্যি সে ওই পেপার ব্যাগটা মনোযোগ দিয়ে পড়তে শুরু করে থাকে। সেটা যে যায়নি তা নিয়ে আমার মনে কোনোই সন্দেহ নেই। কারণ এখান থেকে স্পষ্ট বলে দেওয়া যায় লোকটার দৃষ্টি ঠিক বইয়ের পাতায় নেই। মানে, দৃষ্টি বইটার দিকে থাকলেও ফোকাস বইয়ের পাতা ভেদ করে অনেকটা গভীরে। তো বই পড়ছে না তো করছেটা কি? হাজার হোক, একটা দৃশ্যের খুঁটিনাটি অনেক কিছু বোঝার জন্য তো দৃশ্যটার দিকে হা করে তাকিয়ে থাকার দরকার হয় না। এক পলকে দেখে নিয়ে সেই স্মৃতিটাকেই খুঁটিয়ে খুঁটে দেখে নেওয়া যায়। কাজেই একটা ক্ষীণ সম্ভাবনা আছে যে এই টপটার কলারের কাছে 96-এর ছোট্ট লোগোটা যে আছে, সেটা লোকটার চোখে ধরা পড়তেই পারে। না, আমি বুঝতে পারছি আমার আত্মপ্রত্যয় এবার একটু লাগামহীন হয়ে যাচ্ছে। যাই হোক, আমার শার্টের ব্র্যান্ডটা চিনতে পারুক আর নাই পারুক, আমার পোশাক নিশ্চয়ই লোকটার আমার দিকে দ্বিতীয়বার তাকানোর কারণ নয়। বিশেষ করে যখন চারপাশে ঝলমলে আর সংক্ষিপ্ত পোশাকে ঘোরাফেরা করা স্বল্প বয়সীদের সংখ্যা একেবারে কম নয়। তবে কি আমার প্রৌঢ়ত্বের আকর্ষণ? যেমন ধরুন, আমার নিষ্পাপ চোখের আবেদন, যার একমাত্র করাপশন হলো তার ইনকরাপ্টিবিলিটি। আমার মোটামুটি বড়সড় গুণমুগ্ধ ভক্তদের একজন আমার সম্পর্কে কথাটা বলেছিল। মোটামুটি বড়সড় বলছি কারণ আমার ভক্তকুল, আমি বলতেই পারি। তবে সত্যি কথা হলো, বয়স 50 পেরিয়ে এখনো জোর কদমে চলতে থাকলেও আমার ওষ্ঠরেখার বাঁক সোজা হতে হতে এবার নিচের দিকে যাত্রা শুরু করেছে। অথচ 3 মাসও হয়নি,
হয়তো আরেকটু বেশি হবে, তবে 6 মাসের বেশি না একেবারেই। সময়টা ছিল গত বছর ক্রিসমাস নাকি থ্যাঙ্কস গিভিং, যাই হোক। ব্রেন্টের এক পার্টনার বেশ একটু প্রেম প্রেম সুরে বলেই বসলো, তোমার হাসি আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিস। পার্টিতে তখন অনেকটা রাত হয়েছে, আর লোকটার পেটেও কয়েক গ্লাস পড়েছিল। কিন্তু কথাটার শেষে কি সে যোগ করেছিল, তোমার বয়সের পক্ষে? আমার মনে টনে নেই, মনে করতেও চায় না। তো লোকটা এখন যখন এদিকে আবার তাকাতে শুরু করেছে, আমি সেই মুহূর্তে প্রায় ছুটে যে শেলফ থেকে বের হচ্ছি পরের শেলফে যাবার জন্য। পরের শেলফটা কি, কে নাকি আই? বর্ণানুক্রমের উল্টো দিকে কি যাওয়ার কথা আমার? সে কথা বলতে গেলে আমি বার্নস অ্যান্ড নোবেলের দোতলায় করছিটা কি? আর এই লোকটার সঙ্গে এই ছোট্ট মোলাকাতের আগে আমি ঠিক কি ভাবনার ভেতরে ছিলাম? এই মুহূর্তে এগুলো কোনো কিছুই মনে পড়ছে না। সেটা অবশ্য ব্যাপার না, ওরকম সবসময়ই হয়, একটু পরেই মনে পড়ে যাবে। আপাতত লোকটা যেহেতু আমার দিকে ফিরে তাকাচ্ছেই, আমি আমার মোটামুটি বড়সড় গুণমুগ্ধ ভক্তকুলের কাছে বিখ্যাত আমার সেই নিষ্পাপ হাসিটা মুখে ফুটিয়ে তোলার জন্য প্রস্তুত হতে থাকি। এই তো, লোকটার মুখ এখন প্রায় আমার দিকে পৌঁছে গেছে। মুখের নির্লিপ্ত একটা ভাব নিয়ে আসার প্রবল চেষ্টায় বেচারার ভ্রু দুটো একটু কুঁচকে গেছে, আর ডান হাতের আঙুলগুলো বইয়ের পাতার উপর প্রয়োজনের চেয়ে একটু বেশি জোরে চেপে বসে আছে। অবশ্য ওকে আর দোষ দিয়ে লাভ কি? আমার হাসি তো কেমন যেন একটা নার্ভাসনেস এসে চড়ে বসেছে। সেটা অস্বীকার করি কিভাবে? তাতে অবশ্য খুব যে কিছু অসুবিধা তা নয়। আর কি হবে, আমার নিষ্পাপ হাসিটাকে আর একটু নিষ্পাপ করবে, এই তো। এখন আর সেটা নিয়ে ভাবার সুযোগ একেবারেই নেই। এই শেলফটা শেষ করে আমি এখন বেশ দ্রুত গতিতেই, যেমন বুঝতে পারছি, কর্নারটা পার করতে যাচ্ছি। হুম, এইমাত্র মনে পড়ল, ব্রেন্ট আমার ঠিক পেছন পেছন আসছে। পেছন পেছন মানে একেবারে গায়ে গা লাগিয়ে, ব্রেন্টের যে অভ্যাস। কিন্তু আমি মানুষ দৃষ্টিতে দিব্যি ওর গায়ের সাদা শার্টটা দেখতে পাচ্ছি। দেখুন তো অবস্থা, ও শর্টটাও তো কালো। হায় খোদা, কি একটা অবস্থা! বাড়ি থেকে বেরোবার সময় অথবা যেখান থেকে এখানে এসে থাকি, কিভাবে যে ব্যাপারটা খেয়াল করলাম না কে জানে। গাড়িতে ওঠার সময় তো অন্তত খেয়াল করা উচিত ছিল। এখন কি আর করার, এই নিয়ে ভেবে আর কি লাভ? তাছাড়া হয়তো এত ব্যস্ত হওয়ার কিছু নেই। লোকটা নিশ্চয়ই এত দ্রুত ব্রেন্টকে আমার পার্টনার হিসেবে চিনে ফেলবে না। কিন্তু কিছুই বলা যায় না। বছরের পর বছর ধরে একসঙ্গে বসবাস করার যত আপদ, সমস্যা আর অভিনবত্ব, সেগুলো মানিয়ে চলতে শিখতে শিখতে দীর্ঘকালীন দম্পতিরা এমন ছোটখাটো অনেক ব্যাপার নিজেদের চারপাশে তৈরি করে নেয়, সেগুলো লুকিয়ে রাখা এত সহজ নয়। তবে কথা হলো, লোকটা যদি ব্রেন্ট আর আমার সম্পর্কটা ধরেই ফেলে, তাতেই বা সমস্যা কি? বরং পুরো ব্যাপারটা তাতে আরেকটু ইন্ট্রিগিং হয়ে ওঠে, তাই না? অবশেষে লোকটার দৃষ্টি এদিকে পৌঁছালো, কিন্তু ওর চোখ কি আমাকে ছেড়ে আরো একটু বেশি দূরে ঘুরে যাচ্ছে? হ্যাঁ, আমার হাসির উপর এক মুহূর্তের জন্য থেমেছে ঠিকই, তারপর আর এক মুহূর্ত থেমেছে আমার রাজস্বীকে গলা ঘিরে থাকা ডিজাইনার শার্টের কলারের উপর। তারপর তার দৃষ্টি কিছুটা ছড়িয়ে গিয়ে কেন্দ্রীভূত হলো আমার পেছনে একটা কিছুর উপর, অথবা একজন কারো উপর। না, ব্রেন্টের উপর নয়। যদিও ব্রেন্ট এখনো আমার ঠিক পেছনে পেছনে চলার দাম্পত্য নৈকট্য বেশ বিপজ্জনকভাবেই বজায় রেখে চলেছে, অন্তত তার মনোযোগের পুরোটা নয়। কিছু একটা আমাকে বলছে যে কিছু একটা লাস্যময়ী, স্বল্প বসনা, এমনকি কিছুটা ছেনাল প্রকৃতির কিছু, অর্থাৎ কেউ আমার পেছনে আছে, যাকে আমি এই লোকটাকে দেখার ঠিক আগে আমার বাঁ দিকে, বড়জোর সেকেন্ড খানেক আগে, যে শেলফ থেকে বেরোবার সময় একটু লক্ষ্য করেই পর মুহূর্তে ভুলে গিয়েছিলাম। কিন্তু সেই একজনের উপস্থিতি লোকটার দৃষ্টিকে এক মুহূর্তের চেয়ে খানিকটা বেশি সময় আটকে রাখল। তারপর হয়তো আমার সঙ্গে তার এই ক্ষণকালীন আর ক্ষণজন্মা বন্ধনের থেকে অপরাধ বোধেই লোকটার দৃষ্টি একটু সরে যায়।
তবে আবারও বলছি, এটা কোনো ব্যাপার নয়। যদিও লোকটা এবার আমার পেছনের ওই নতুন মেয়েটার দিকেই বেশিক্ষণ নজর দিয়েছে, কিন্তু আমার দিকে তো দ্বিতীয়বার তাকালো, তাই না? কিংবা কে জানে, হয়তো আমার দিকে তাকায়নি, প্রথমবারও নয়, তাও হতে পারে। আমি এবার আমার ডান জুতার খাটো হিলের উপর ভর করে শরীরটাকে ঘুরিয়ে নেই। ঘুরতে ঘুরতেই যা বুঝতে পারলাম, আমার পায়ে এখন উঁচু ধারের ফিতের উপর ৫টি করে অনেক্স পাথর বসানো কালো ফিতের নিচু হিলের স্যান্ডেল জোড়া। ডান দিকের শেলফটায় ঢোকার উপক্রম করি, কিংবা নিজের জন্য বা আমার কোনো বন্ধুর জন্য একটা বই বেছে নেবার একটা আরোপিত ব্যস্ততা দেখিয়ে আই বা কে শেলফের দিকে রওনা দিই, যার জন্য হয়তো এই দোকানে আমার আসা। মাঝখানে কিছু অর্থহীন ভাবনার উৎপাত, আর তারপরই দেখতে পাই ছোটোখাটো আঁটো-সাঁটো টকটকে লাল একটা জামা পরে গাঢ় মধুবর্ণের লাস্যময়ী অথচ অদূষণীয় রকমের একটা অধ্যত্ব মাখা শরীরের একজন তার হিলের খটখট শব্দ তুলে আমার সামনে দিয়ে চলে যায়। যার বয়স আমার আর ওই লোকটার বয়সের মধ্যে যে পার্থক্য, তার চেয়ে খুব বেশি হওয়ার কোনো কারণ নেই। লোকটা এতক্ষণে আবার তার বইয়ের পাতা উল্টানোর কাজে ফিরে গেছে। তো এই ছিল আজকের গল্প, ইউটার্ন। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, মন্তব্য করবেন। আর যেটা শুরুতে বলেছিলাম, এটার যে মূল ইংরেজি সংস্করণ সেটা যদি আপনাদের শুনতে চান তাহলে জানাবেন। হয়তো আমরা সামনে ভবিষ্যতে কোনো একটা পর্বে সেটি পড়ব। সম্ভবত আকাশ লীনা পড়বে। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।